লিন, জিন আর তার ভাই সবাই আজ স্কেটিং করবে, তাই তারা স্কেটিং এর জায়গায় পৌঁছে যায়। তাদের মধ্যে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, কিন্তু ঠিকঠাকভাবে তারা কিছুই করে না। এদিকে আমাদের জি ওয়াংকে দেখানো হয়, যে কিনা তার বন্ধুদের সাথে এখানেই এসেছিল, আর তারাও মূলত এখানে স্কেটিং এর জন্য এসেছে। তার বন্ধু কেভিন বলে লিন অনেক ভালো স্কেটিং করে, তাকে দেখে প্রো মনে হচ্ছে। তারপর সেও স্কেটিং করতে শুরু করে দেয়। সবার মনের ফিলিং যেমন আলাদা আলাদা ছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা প্রত্যেকেই জায়গাটিতে অনেক বেশি এনজয় করছে। এক পর্যায়ে আমরা কেভিনকে দেখতে পাই, যে কিনা স্কেটিং করছিল। তাকে তার বন্ধু জানায় যে ধীরে ধীরে স্কেটিং করার জন্য। সে হয়তো পড়ে যেতে পারে, তার আশেপাশে লোক রয়েছে। অন্য একটি লোক পিছন থেকে আসার কারণে ধাক্কা লেগে এখানে কেভিন পড়ে যায়। কেভিন যখন পড়ে যায় তখন তার অবস্থা মোটামুটি খারাপ ছিল। সে একদম ভালোভাবেই মাথায় ব্যথা পেয়েছে। তখন তার বন্ধু তার কাছে আসে আর তাকে বাঁচানোর চেষ্টা করে। বাঁচানোর বলতে তাকে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু সে বেহুশ ছিল। তখন লিন এখানে চলে আসে। যখন তার জ্ঞান ফেরে তখন সে বমি করতে শুরু করে। তার বমি করার ধরন দেখে এখানে লিন বুঝতে পারে হয়তো তার প্রবলেম হতে পারে। সে তাকে বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি একজন নিউরোসার্জন ছিলাম। তুমি তোমাকে নিজের জ্ঞানে রাখার চেষ্টা করো। বেহুশ হলে প্রবলেম হতে পারে। সে রিসোর্টে যোগাযোগ করার ব্যবস্থা করে। কেভিনের অবস্থা একদমই ভালো ছিল না। কেভিন লিনকে জানায় সে সবকিছু অন্ধকার দেখছে, সে কোনো কিছু দেখতেই পারছে না। তখন লিন বলে, আমার কথা শোনো। কেভিন বলে, আমি কথা শুনছি। এই কথা বলে সে আবারও বেহুশ হয়ে পড়ে। তার এই বেহুশ হওয়া দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তার মাথার হেলমেট করে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। যখন সবাই জানতে পারে যে সে একজন নিউরোসার্জন, তাই তাকে সবাই বলে তাদের সাথে যাওয়ার জন্য, কারণ হসপিটালে তাদের প্রয়োজন হতে পারে। তখনই এখানে অন্য একজন ডক্টর চলে আসে। ডক্টরের সাথে লিনের পরিচয় হয়। রিসোর্টের লোকেরা তাদের দুইজনকে পরিচয় করিয়ে দেয়। এটা জানার পর ডক্টর বলে যে প্লিজ লিন, আপনি আমাদের সাথে আসুন। আপনি যদি আমাদের একটু হেল্প করেন তাহলে অনেক বেশি ভালো হতো। লিন বলে সে হসপিটালে যাবে, এতে তার কোনো প্রবলেম নেই। সে অ্যাম্বুলেন্সে উঠে বসে পড়ে। অ্যাম্বুলেন্সে ওঠার পর তার জিনের কথা মনে পড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় জিনকে কল করে জানাবে। জিনকে কল করলে জিনকে সে ফোনে পায় না। তারপর সে সিদ্ধান্ত নেয় তার মাকে কল করবে। মাকে কল করে জানতে পারে মা তার হাজবেন্ডের সাথে কিছুটা ঘুরতে এসেছে, মানে সুইমিং করার জন্য তার একটি জায়গায় এসেছে। তখন সে তার মাকে বলে যে মা, আমরা যেখানে ছিলাম ওইখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি একটু হসপিটালের দিকে যাচ্ছি। মা বলে, তুমি তো সার্জারি করতে পারবে না বাবা, এটা তো তুমি খুব ভালো করেই জানো, তুমি এইসবে নিজেকে জড়িও না, নিজেকে জড়ালে তোমার প্রবলেম হতে পারে। সে তখন জানায় সে এইসবে জড়াবে না, সে শুধু সাহায্যের জন্য যাচ্ছে। তারপর সে জিনকে টেক্সট করে জানায় ঘটনাগুলো। সে তাকে বলে এইভাবে কেভিন নামের একটি লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি। এখানে যে অন্য একজন ডক্টর ছিল সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি আগে কোন হসপিটালে ছিলেন? তখন সে একটি হসপিটালের নাম বলে দেয়। হসপিটালের নাম শুনে লোকটি অবাক হয়ে যায়, কারণ সে অনেক বড় হসপিটালের একজন সার্জন ছিল। দেখতে দেখতে তারা হসপিটালের কাছে চলে আসে। হসপিটালের মেম্বাররা তাকে নিয়ে যায়। চিফ ডক্টর লিনকে জিজ্ঞাসা করে যে কিভাবে কি হলো। লিন তখন সবকিছু খুলে বলে। চিফ ডক্টর বলে আগে সিটি স্ক্যান করাতে হবে, তারপর আমরা প্রত্যেকটি বিষয় জানতে পারবো যে ওনার কি হয়েছে বা কি করতে হবে। তাই তাকে সিটি স্ক্যান লিখে দেওয়া হয় আর বলা হয় এটা তাড়াতাড়ি করার জন্য। এদিকে আমাদের লিনকে দেখানো হয় যে কিনা বাহিরে অপেক্ষা করছিল। সে মনে মনে ভাবছিল যতক্ষণ পর্যন্ত এই সিটি স্ক্যানের রিপোর্ট না আসছে ততক্ষণ পর্যন্ত সে এখান থেকে যাবে না। তখনই এখানে জিয়াংশু চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন সে পুরো ঘটনা খুলে বলে আর বলে যে আমি ততক্ষণ পর্যন্তই এখানে থাকবো যতক্ষণ পর্যন্ত সিটি স্ক্যানের রিপোর্ট না আসছে। রিপোর্ট চলে এলে ভালো কিছু হলে আমি এখান থেকে চলে যাব। তারপর আমরা তাকে বাহিরে দেখতে পাই। একজন ডক্টর তাকে এসে বলে, আচ্ছা স্যার, আপনি কি এখানে থাকবেন? তখন সে বলে যতক্ষণ পর্যন্ত সিটি স্ক্যানের রিপোর্ট না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে আছি। আপনাদের কি কোনো প্রয়োজন? তখন সে তাকে বলে, আপনাকে আমাদের চিফ ডাকছে। তাই সে চিফের সাথে দেখা করার জন্য চলে যায়। চিফ তাকে দেখে বলে, আমি আপনার সম্পর্কে সবকিছু জেনেছি, আপনি অনেক বড় একজন সার্জন ছিলেন, তাও আবার নিউরো সার্জন। তাহলে আপনি কেন আপনার পেশাটি ছেড়ে দিলেন? এদিকে বাহিরে জিয়াংসু ছিল।
তখন আমরা দেখতে পাই যে লিন বলে যে আসলে কিছু বছর আগে আমার একটি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে আমি হাতে অনেক বেশি ব্যথা পাই। তারপর থেকেই আমি আমার সার্জারি ছেড়ে দেই। এটা শোনার পর চিফ ডক্টর বলে, আমি আপনাকে কিছু কথা বলি। প্রথমত, আমাদের হসপিটালে এত ফ্যাসিলিটি নেই, ভালো ডক্টর নেই। আমরা যতটুকু পারি চেষ্টা করি রোগীদের বাঁচানোর। কিন্তু আমরা যখন পারি না তখন অন্য জায়গায় পাঠিয়ে দেই। আর এখানে রোগীর অবস্থা না বুঝে আমরা কিছুই করতে পারবো না। তখনই একজন ডক্টর প্রত্যেকটি রিপোর্ট নিয়ে চলে আসে। লিন যখন রিপোর্টগুলো দেখতে পায় তখন সে জানায় যে এক্ষুনি আমাদের অপারেশন শুরু করতে হবে। আমাদের কাছে একদমই সময় নেই, সার্জারি ঠিকমতো না করলে প্রবলেম হতে পারে। চিফ ডক্টর জিজ্ঞাসা করে ওনার কি কোনো ফ্যামিলি মেম্বার রয়েছে। জিয়াংসু তখন সামনে আসে আর বলে, আমি কেভিনের কলিগ হই, আপনারা চাইলে আমাকে যে কোনো কিছু বলতে পারেন। ডক্টর তখন জিয়াংসুকে নিয়ে যায় ফর্ম ফিল আপ করানোর জন্য আর তাকে দিয়ে সব ফর্মালিটি পূরণ করায়। তারপর সে লিনকে বলে, স্যার আমাদের এখানে তো ভালো নিউরোলজিস্ট নেই, তাই আপনি যদি দাঁড়িয়ে আমাদের একটু সাহায্য করতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম। তারপর আমরা দেখতে পাই কেভিনের অপারেশন শুরু হয়ে যায়। বাহিরে দাঁড়িয়ে ছিল লিন। লিন বাহিরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, পর্যবেক্ষণ করছিল প্রত্যেকটি স্টেপ। তাকে তো বলাই হয়েছিল যে সার্জারিটি দেখার জন্য। যেহেতু সে অনেক বড় সার্জন, তখন তার অতীতের কথাগুলো বারবার মনে পড়ছিল। সে কিভাবে তার স্টুডেন্টদেরকে সার্জারি সম্পর্কে ধারণা দিত, জুনিয়রদেরকে কিভাবে সে শাসন করত, কিভাবে সে সবকিছু সামলাতো। তখনই আমরা জিয়াংসুকে দেখতে পাই, যে কিনা একটি জায়গায় বসেছিল। তখন তাদের প্রত্যেকটি কলিগ চলে আসে আর জিজ্ঞাসা করে কেভিনের অবস্থা কি। তখন সে বলে কেভিনের অপারেশন চলছে, যতক্ষণ না তার অপারেশন শেষ হচ্ছে ততক্ষণ আমরা কিছুই বলতে পারবো না। তার সহকর্মীরা জিজ্ঞাসা করে কিভাবে কি হলো। তখন সে সবকিছু খুলে বলতে শুরু করে। একটি লোকের সাথে ধাক্কা খেয়ে সে বরফের উপর পড়ে যায় আর বরফে পড়ে যাওয়ার কারণে তার ব্রেনে চাপ পড়ে, যার কারণে এখন সে অপারেশন থিয়েটারে আছে। অপারেশন শেষ হলেই বলা যাবে যে ঘটনা কি। তারপর আমাদের জিনকে দেখানো হয়, যে কিনা লিনের সাথে কথা বলার জন্য তার ফোন হাতে নেয়। ফোন হাতে নেওয়ার পর দেখতে পায় তার ফোনে তো চার্জই ছিল না। চার্জ ছিল না, তাই সে চিন্তা করে একটু মার্কেটে যাবে। মার্কেটে গিয়ে ফোন চার্জ করবে। মার্কেটে যাওয়ার পর সে অনেক সুন্দর সুন্দর টয় দেখতে পায়। এগুলো দেখে তো সে খুশি হয়ে যায়। তখনই সাইড দিয়ে তার ছোট ভাই যাচ্ছিল, সে তাকে ডাক দেয়। আর দুই ভাই বোন মিলে তারা কোল্ড ড্রিঙ্ক খেতে শুরু করে আর গল্প করছিল। তখন তার ভাই তাকে জিজ্ঞাসা করে, তুই এখানে কেন এলি? তখন সে তাকে জানায় তার ফোনের ব্যাটারি নষ্ট হয়েছে, তাই সে নতুন একটি ব্যাটারি নেওয়ার জন্যই এখানে এসেছে। তখন সে তার ভাইকে জিজ্ঞাসা করে, তুই কেন এলি? তখন সে বলে যে আসলে আমি বাবা মায়ের কাছ থেকে লুকিয়ে এখানে এসেছি, ওনাদের সাথে বোর হচ্ছিলাম তাই। তারা যখন বসেছিল তখন কিছু লোকদের আলোচনা করতে শুনে। তারা কিছু বিষয় নিয়ে আলোচনা করছিল। এমন বলছিল যে মাউন্টেনে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটি ছেলের অবস্থা খুবই খারাপ, ওনার অবস্থা খুবই গুরুতর। তখন তাদের চিন্তা হতে শুরু করে লিনের জন্য। সে তো লিনের জন্য পাগল প্রায় হয়ে যায়। বারবার জিজ্ঞাসা করছিল যে আমাকে ওই জায়গায় যেতে হবে, চেক করতে হবে লিন কিনা। তারপর তার ভাই বারবার তাকে বোঝানোর চেষ্টা করে যে লিন যেহেতু অনেক ভালো রাইডার, তার কিছু হতে পারে না। তারপর সে ওই জায়গায় যায় আর জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। তখন ওই জায়গায় ডক্টররা বলে যে হ্যাঁ, একটি ছেলের তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে ওনার নাম লিন কিনা তা আমরা জানি না, ওনার স্কেটবোর্ড এখানে রয়েছে। তারপর সে দেখতে পায় এটা তো লিনের। এটা দেখে সে আরো বেশি অবাক হয়ে যায়, চিন্তিত হয়ে পড়ে, জিজ্ঞাসা করে উনি এখন কোথায় রয়েছে। তখন এখানে ডক্টর তাকে জানায় যে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এটা শোনার পর সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। গাড়িতে বসে সে তার ভাইয়ের ফোন নিয়ে বারবার তাকে কল করছিল। তার ফোন যেহেতু লকারে ছিল তাই সে জানতো না তার ফোন কোথায়। সে তো ফোন রিসিভ করতে পারে না। এটা দেখে সে অনেক বেশি চমকে যায়। তারপর তার মাকে কল করে। মাকে কল করে জিজ্ঞাসা করে, মা, তুমি কি লিনের মাকে কল করতে পারবে আর জানতে পারবে তার কি হয়েছে? তার মা তাকে জানায় যে হ্যাঁ, সে জেনে জানাচ্ছে। গাড়ি থেকে নেমে সে দৌড়াতে শুরু করে। তার রাস্তা যেন শেষই হচ্ছিল না। মনে হচ্ছিল কি যেন একটি সে হারিয়ে ফেলেছে। এদিকে লিন অপারেশন শেষ করে বাহিরে বের হয়ে আসে। সাথে এই হসপিটালের চিফও ছিল। এখানে থাকা প্রত্যেকজন লোকই তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। চিফ তখন বলে, হ্যাঁ, অপারেশন সাকসেসফুল হয়েছে। এটা শুনে সবার জানে জান ফিরে আসে। লিন ধীরে ধীরে এখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। লিন যখন কিছুটা দূরে যায় তখনই সে জিনকে দেখতে পায়। জিন তাকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর জিজ্ঞাসা করে যে তুমি কি জানো তোমার জন্য কতটা চিন্তিত ছিলাম আমি? কেন ফোন রিসিভ করলে না? কোথায় ছিলে এতক্ষণ?
তখন সে তাকে বলে, তুমি আমার জন্য সত্যিই চিন্তা করছিলে? জিন তখন বলে, হ্যাঁ, চিন্তা করব না তো কি করব, চিন্তা করার মতোই তো বিষয়। শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, কার অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আর আমি জানি না, তুমিও ওই জায়গায় ছিলে, তাহলে চিন্তা না করে কোথায় যেতাম? তারপর সে জিয়াংসুকে দেখতে পায়, তাকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জিয়াংসু তাকে রিপ্লাই দেয় যে সে এখানে তার তার কলিগের জন্য এসেছে, আর কেভিন তার কলিগ হয়। তখন এখানে থাকা মেয়েগুলো তাকে বলে যে তুমি জিয়ানসুর সাথে সাথে লিয়ানকেও চেনো? তখন সে জানায় যে হ্যাঁ, সে লিয়ানকে চেনে। এখানে মেয়েগুলো তাকে আসলে গা দিয়ে কথা বলার চেষ্টা করছিল। তখন আমরা ডক্টরকে দেখতে পাই, ডক্টর বলে যদি এখানে লিন না থাকতো, লিন যদি সঠিক টাইমে কেভিনকে নিয়ে না আসতো বা চিকিৎসায় তাদের সাহায্য না করতো, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত, যার কারণে সবাই তাকে ধন্যবাদ জানায়। জিন আর তার ভাই একটি জায়গায় গিয়ে বসে। তার ভাই বলে, আজ আমার লিনকে কিছুটা পরিবর্তন মনে হলো। এটা কেন বলতো? তখন সে বলে, আমিও জানি না। তখন তার মা তাকে কল করে জানায়, হ্যাঁ, লিনের মায়ের সাথে আমার কথা হয়েছে। উনি বলেছেন কোনো রোগী নিয়ে সে হসপিটালে গিয়েছে। তখন সে বলে, হ্যাঁ মা, আমি জানি, আমি হসপিটালে আছি। কিছুক্ষণের মধ্যেই আমি রুহিকে নিয়ে চলে আসছি। তারপর সে জিয়ান রুহিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পরই আমরা লিনকে তার কাপড় চেঞ্জ করে বাহিরে বের হতে দেখি। তখনই তাকে লিয়ানসু নামের ডক্টর কল করে আর বলে, তোমার জন্য আজও আমার অফার খোলা রয়েছে, তুমি চাইলে জয়েন করতে পারো। তুমি কি এখনো জয়েন করতে চাও না? সিন পরিবর্তন হয়, কিছুটা অতীতে চলে যায় আর আমরা দেখতে পাই সে যখন ডক্টরি পেশা ছেড়ে দিবে বলেছিল আর তার অ্যাক্সিডেন্টের কারণগুলো ডক্টরকে খুলে বলেছিল, ডক্টর বলেছিল তুমি সরাসরি অপারেশন না করতে পারলেও তুমি আমাদের অনেক সাহায্য করতে পারবে। কিন্তু সে এই পেশা ছেড়ে দিয়েছিল। তারপর সে বাহিরে চলে আসে আর জিয়ানকে দেখে ডাকতে শুরু করে। জিয়ান তখন তাকে বলে, তোমার উদ্দেশ্যে আমার কিছু কথা ছিল, আমি ওইগুলো আগে বলতে চাই। তখন সে বলে, হ্যাঁ, কি বলবে বলো। জিয়ান বলে, আচ্ছা, তোমার কাছে কি আমার এতটুকু ইম্পর্টেন্ট নেই? ক্যাব দিয়ে এখানে আসতে 25 মিনিট সময় লেগেছে, অ্যাম্বুলেন্সে আসতে হয়তো 30 মিনিট সময় লাগতে পারে, তার থেকে বেশি লাগার কথা নয়। এই সময়ের মধ্যে কি আমাকে একটি টেক্সট করা যেত না? হ্যাঁ, হয়তো আমার ফোন অফ ছিল, তাহলে তুমি আমাকে টেক্সট করতে পারতে। টেক্সট করলে আমি যখন আমার ফোন অন করেছি, তখন আমি জানতে পারতাম যে তুমি কোথায় আছো। তোমার কি একবারও মনে হয়নি আমি তোমার জন্য চিন্তা করতে পারি? এটাই ছিল কি তোমার ভালোবাসা? এটাই ছিল তোমার ভিতরে? যেটা তুমি এতদিন প্রকাশ করেছো এটা কি অভিনয় ছিল? আর এখন যেটা প্রকাশ হচ্ছে এটাই কি সত্য? তখন সে তাকে কিছু বলার সুযোগ, তবে জিন এখানে কোনো সুযোগই দিতে চায় না। সে তাকে বলে, আমি কোনো কিছুই শুনতে চাই না। লিন দাঁড়িয়ে থাকে আর জিন এখান থেকে চলে যায়। লিন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের অতীতের সময়গুলোর কথা মনে করতে থাকে। তারা একসাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে। এদিকে আমরা লিনকে দেখতে পাই যে কিনা বাসায় এসে সরাসরি তার রুমে চলে যায়। তার মা তাকে কিছু জিজ্ঞাসা করবে এর সুযোগই সে দেয় না। তার মা জিয়ান রুইকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার বোনের? তখন সে তাকে সবকিছু খুলে বলে। এদিকে আমরা তাকে রুমের ভিতর দেখতে পাই, যে কিনা মন খারাপ করে বসেছিল।